ভোটমুখী বিহার, সেখানকার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে নির্বাচন কমিশন। এর বিরোধিতায় প্রথম থেকেই সরব বিরোধীরা। এ নিয়ে পাটনা থেকে পার্লামেন্ট সর্বত্রই হাওয়া গরম, বাদল অধিবেশনে ঝড়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। বছর শেষে বিহারে বিধানসভা ভোট আর বছর গড়ালে পশ্চিমবঙ্গে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করছে নির্বাচন কমিশন। বিজেপি বিরোধীদের দাবি, এতে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। এরপর কি বাংলাতেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হবে? এ নিয়ে হাওয়া গরম। শুধু রাজ্য রাজনীতির নয়, জাতীয় রাজনীতিতেও জোর শোরগোল। এই বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে সংসদের বাদল অধিবেশনে মঙ্গলবার ঝড় ওঠে। এ নিয়ে আলোচনার জন্য এক সুরে সরব হয় বিরোধীদের টিম ইন্ডিয়া। সংসদের দুপক্ষেই হইহট্টগোল বেঁধে যায়। শেষমেশ সেদিনের জন্য মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। It is a completely undemocratic exercise. Election Commission, being a constitutional body, the Election Commission has become a bona fide arm of the BJP in the SIR exercise, where they are not accepting Aadhaar and EPIC. Now, if you're an existing voter, your Aadhaar is no longer valid, and there are 11 new documents. So the whole thing is like a joke. It's a cruel farce. And we're just hoping that the Supreme Court will see it for what it is and ensure that the Bihar elections and after that the Bengal elections are not being done in this way. ইলেকশনে যেভাবে ভোট চুরি করার ব্যবস্থা করছে, ভোট বন্দি করা যাকে বলে, তার প্রতিবাদ আছে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আছে। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে। সেই গণতন্ত্রকে যে নষ্ট করেছে তারই প্রতিবাদে আজকের এই चर्चा मांग रहे हैं। हम चर्चा के लिए तैयार है, फिर ये सदन चलने नहीं देते हैं। ये डबल स्टैंडर्ड बिल्कुल गलत बात है। देश का करोड़ों टैक्स मनी को आप लोग हंगामा करके बर्बाद कर रहे हैं। ये सब हमारा जो कांग्रेस पार्टी और उनके कुछ साथियों ने जो 2 दिन से जो हंगामा कर रहे हैं, मैं इसका खंडन करना चाहता हूँ। भारत के संविधान और चुनाव के कानून के मुताबिक वोट कौन कर सकता है? जो भारत का नागरिक है। तो इसकी अगर थोड़ी जांच होती है तो इसमें परेशानी क्या है? बिहार के अररिया, किशनगंज, पूर्णिया में 125% आधार कार्ड बन गया है पॉपुलेशन से अधिक। तो क्या देखने का काम नहीं है क्या? भारत कोई धर्मशाला नहीं है। इसको लेकर विपक्ष परेशान क्यों है? हाय तो वह इसीलिए मची हुई है कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিরোধিতায় মঙ্গলবার বিহার বিধানসভার বাদল অধিবেশন গরম হয়ে ওঠে। আরজেডি সহ বিরোধী দলের বিধায়করা কালো পোশাক পরে বিধানসভার গেটে বসে বিক্ষোভ দেখান। এরপর অধিবেশন কক্ষের হোয়েলে নেমে বিক্ষোভ। নিউজ 18 বাংলা। কোচবিহারের উত্তম ব্রজবাসীর পর বাংলায় ফের এনআরসি নোটিশ। আবার বিজেপি শাসিত অসম থেকে দিনহাটার পর এবার ফালাকাটা। আতঙ্কে অঞ্জলি শীলের পরিবার, আর এ নিয়েই বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে। উত্তম এসো থাকে কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও। মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? কয়েকদিন আগে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ ধরায় বিজেপি শাসিত অসম সরকার। এবার ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ। এর জেরে তৈরি হয়েছে আতঙ্ক। আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন। ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। লিখেছেও পুরোটা আসামি ভাষায়। হ্যাঁ, আমরা আতঙ্কিত। ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি। অঞ্জলি শীল ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা। তার নামে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে দাবি করা হয়েছে
অঞ্জলিশীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971-এর 25শে মার্চের পর অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে অঞ্জলিশীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আমি কি বলবো, আমি কিছুই জানি না, আমি তো দেখি নাই, আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আসে নাই। হ্যাঁ, আমরা আতঙ্কিত, ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি না। অঞ্জলিশীলের দাবি, তার বাবার বাড়ি অসমে, প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়, স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পর অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। আমরা এখানে আসছি 30-40 বছর তো প্রায় হয়েই গেল। আমার স্বামীর বাড়ি ছিল আসাম, ওখানে বিয়ে হয়েছে, ওখানে বিয়ে হওয়ার পরে এইখানেই কাজ করতো আগে, তো বিয়ের পরে 2 বছর ওইখানে ছিলাম, তারপরে থেকেই আমরা এখানে চলে আসছি। আমার বাবার বাড়ি আসাম। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই বাংলাতেই ফের এনআরসি নোটিশ, দিনহাটার পরে ফালাকাটা। এবারও এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এখানে অঞ্জলিশীলের ঠিকানা লেখা হয়েছে ফালাকাটার জটেশ্বর, জেলা কোচবিহার, কিন্তু ফালাকাটা আলিপুরদুয়ার জেলায়, কোচবিহারে নয়। এই যে বিপদগুলো তৈরি হয়েছে, হরিয়ানায় আটক করে রাখছে, অন্য রাজ্যে হ্যারাস করছে, দুম করে একেবারে 1 মাস অব্দি জেলে রেখে দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের রাজ্যের বাসিন্দাদের কোন সাহসে, কি করে, কোন অধিকারে এই ধরনের চিঠি পাঠাচ্ছে, নোটিশ পাঠাচ্ছে? এবং যারা আমাদের রাজ্যের দীর্ঘদিনের পুরনো বাসিন্দা, যাদের সমস্ত রকম তথ্য প্রমাণ নথি রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার এরই প্রতিবাদ করেছেন। কাকে পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, সেটা যুক্তিযুক্ত কিনা সেটা বলতে পারবো না। পরিযায়ী শ্রমিক, আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বেঙ্গল থেকে বাইরে চলে গেছে। তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে ডকুমেন্টস আছে, যাদেরকে ধরা হচ্ছে তারা বাংলাদেশি। সুতরাং সেখানে ওই কুচবিহারের মতো ঘটনায় 1-2 কেস এরকম হতে পারে, কারণ এসআইআর হবে, 1 কোটির ওপর নাম কাটা যাবে আমাদের আন্দাজ। আমার বাংলার যে কোনো মানুষ হোক, যার কাছে ডকুমেন্ট আছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, তারা ভোট দেবে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। বাংলা বললেই বাংলাদেশি তকমা। রাজ্যকে চিঠি, হরিয়ানা সরকারের 52 জনের তালিকা যাচাইয়ে চিঠি, জেলা ধরে ধরে নামের তালিকা। বাঙালি হেনস্থায় ফের সরব মুখ্যমন্ত্রী, বাংলা দখলে বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। সেখানে অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে ইন অল ডিস্ট্রিক্ট কলকাতা, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে ডিএমদের কাছে, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, কুচবিহার জেলা, উত্তর 24 পরগনা জেলা, এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও এমএইচ এর গাইডলাইন্স অনুযায়ী। নাম আছে 52 জনের। এরা কি চাইছে, বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না, আমরা আমাদের কাজ আমাদের মতো করব, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। আর 100 দিনে বরাদ্দ বন্ধের রাজনীতি, কেন্দ্রের যে তথ্য সেই তথ্যেই বরাদ্দ বঞ্চনা প্রকাশ্যে। 2024-25 সালে ভুয়ো জব কার্ডের তথ্য, কেন্দ্রের দেওয়া হিসেবেই চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রের দেওয়া যে হিসেব তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কি তথ্য উঠে আসছে, আবির আরো ডিটেল জানাতে পারবে। আবির, কেন্দ্রের তথ্যেই তো বরাদ্দ বঞ্চনা প্রকাশ্যে। দেখো, বঞ্চনা নিয়ে গত কয়েক মাসেরও বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এবং 2024-এর লোকসভা নির্বাচনে বঞ্চনা অন্যতম বড় রাজনৈতিক ইস্যু ছিল এই রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে। তারও অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস রাস্তাতে নেবে ওই বঞ্চনা ইস্যু নিয়ে যেমন প্রতিবাদ আন্দোলনও করেছে।
যদিও কেন্দ্রের তরফ থেকে একাধিকবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে, এমনকি কেন্দ্রের শাসক দলের তরফ থেকে বাংলাতে এই 100 দিনের কাজে টাকা বন্ধর বিষয় নিয়ে দুর্নীতির প্রসঙ্গ কথা এবং জব কার্ডের যে দুর্নীতির কথা বারবার ধরে বলা হয়েছে। যদিও কেন্দ্রের তরফ থেকে যে লিখিত জবাব দেওয়া হয়েছে সেখানে তারাই উল্লেখ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে মাত্র ভুয়ো জব কার্ডের সংখ্যা ধরা পড়েছে 2টি, যেগুলোকে বাতিল করা হয়েছে। আর বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেই সংখ্যাটা অনেকটাই বেশি, এটা কেন্দ্রের পরিসংখ্যানই রয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই 100 দিনের কাজের যে কাজ শুরু করা এবং টাকা যেটা বকেয়া রয়েছে সেগুলোকে দেওয়ার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছিল এবং 1 আগস্ট থেকে কাজ শুরু করতেও বলা হয়েছিল। যদিও কেন্দ্রের তরফ থেকে যে জবাব সেখানে তারা বলছেন যে তারা আদালতের নির্দেশ এখনো খতিয়ে দেখছেন, অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বক্তব্য যে অর্থ তো দেওয়া হচ্ছেই না এবং কাজ শুরু করার ব্যাপারে গড়িমসি করা হচ্ছে এবং এটিকেই তারা ফের নতুন করে বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন। ফলে কেন্দ্রের দেওয়া যে তথ্য এবং যে পরিসংখ্যান তাকে হাতিয়ার করেই বঞ্চনা ইস্যুতে ফের সরব হচ্ছে রাজ্যের শাসক দল এবং অবশ্যই 26-এর বিধানসভা ভোটের আগে বঞ্চনা ইস্যুতে অন্যতম অস্ত্র, সেটিকে কেন্দ্রের এই তথ্যকে কাজে লাগাতে চায় তারা। বেশাবির দেখুন, এতদিন তো বিজেপি বলে আসছিল যে সব থেকে নাকি ভুয়া কার্ড তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, সেই জন্য অর্থটা 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে। আজকে প্রমাণিত উত্তরপ্রদেশ, আসাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশ সব থেকে বেশি ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে। এবং এই ভুয়ো কার্ডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এত অভিযোগ, সেখানে মাত্র গোটা দেশের নিরিখে 1%ও নয়। 24-25-এ আপনি দেখুন মাত্র 2টো ভুয়ো কার্ড। আজকে কি বলবে, তাদের নিজের চেহারাটা তারা নিজের আগে আয়নায় দেখুক। ভাতে মারবার জন্য পশ্চিমবাংলাকে আজকে এই ষড়যন্ত্র করছে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রের সরকার। এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসে। একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে নরেগার যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না।